You know, Ami is our everything, my everything. জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডরা বসে আছে তাদের ড্রয়িং রুমে। কাউকে এখনো দেখেনি ওরা। একটা মেয়েট এসে শুধু বলল বসতে। ওরা বসে বাসার ভেতরে স্ক্যান করতে ব্যস্ত। তখনই উপর থেকে একটা কাঁচ ভাঙার শব্দ হলো। ওরা ওদিকে তাকিয়ে নিজেদের মধ্যেই তাকাতাকি করলো। একটা মেয়েট ছুটে উপরে গেল। আরেম তখন বাসায় ঢুকলো। এতক্ষণ আরেম বাসার পেছনের গার্ডেনে ছিল। আজ জঙ্কুকরা আসবে বলে অফিসে যায়নি তিনি। ওদের সাথে কথা বলে অফিসে যাবে। ওদেরকে দেখে ওদের দিকে এগিয়ে গেল। ওরাও দাঁড়িয়ে আরেমকে সালাম দিল। আরেম একটা মিষ্টি হাসি দিয়ে জবাব দিল। আরে দাঁড়ালে কেন, বসো তোমরা। ওরা আরেমের কথায় বসে পড়ল। আরেমও একটা সিঙ্গেল সোফায় বসে বলল, চা নাকি কফি, কোনটা খাবে তোমরা? সবাই আরেমের ব্যবহারে অবাক। আরেমের এতটা শান্ত আর সুন্দরভাবে কথা বলায় জেনি ফিসফিস করে আয়ুর কানে কানে বলল, দোস্ত, আমি তো ভেবেছিলাম মুভির মতো জঙ্কুককে এখন পিটাইবো, কিন্তু এই হ্যান্ডসাম তো কিছুই বললো না। ভাই, তুই মারামারি নিয়ে আছিস? আর আমি তো দেখছি এরা সব ভাই বোনগুলো এত কিউট কেন? আমি তো ক্রাশ খাইতে খাইতে মরে যাব দেখছি। চা দিন ভাইয়া, বাঙালি মানুষ তো চাই, ঠিক আছে। আরেম হেসে মেটকে ডেকে চা নাস্তা দিতে বলল। তোমরা। আরেম কিছু বলতে যাবে তার আগেই জিনের চিৎকার ভেসে আসলো। তোরা দুইটা ফাইজলামো পাইছস? ঘরের জিনিসপত্র ভাঙছিস কেন? হাত ভেঙে রেখে দেবো দুইটার, বেয়াদব। সবসময় জেদ ভালো লাগে না। এতটুকু বয়সে তোমরা জেদ দেখাচ্ছ, চাচার মতো হচ্ছ, তাই না? আর একটা জিনিস যদি ভেঙেছে, তোদের দুইটার সাথে তোদের চাচাকেও বাসা থেকে বের করে দেবো, বেয়াদব কতগুলা। কুশ আর শান বেডের উপরে দাঁড়িয়ে ঠোঁট ফুলিয়ে নিঃশব্দে কান্না করছে। যা বাবা, ভাবিপু, তুমি এর মধ্যে আমাকে টানছো কেন? আমি আবার কি করলাম? তোর কাছ থেকেই তো শিখেছি সব। সুগা আর কিছুই বলল না। এখন কিছু বললে তার কপালে শনি রবি সম সবকিছুই ঘুরবে। আর তোরা দুইটা ওদের দুইটাকে আটকাতে পারলি না? তে সকাল থেকে অনেকটা স্বাভাবিক ব্যবহার করছে। তে ফাজলামি করে মুসকি মুসকি হাসতে হাসতে বলল, লাইভ চলছিল তো, তাই ওটাতে হস্তক্ষেপ করা উচিত নয়, জনগণ খেপে যেত তো। আর কি করা হচ্ছে? সবগুলো এক একটা বাদুর। ভাবিপু, বাদ দাও তো, কয়টা জিনিসই ভাঙছে, কিনলেই হয়ে যাবে। টাকার ফোটানি দেখানো হচ্ছে এবার। আরে ধুর বাবা, আমি তো জাস্ট বললাম, কখন ফুটানি দেখাইলাম? তুই বললি কেন? এই ঝাড়ুটা করে আমার ঝাড়ুটা কই, দাঁড়া তো। সুগার চোখ বড় বড় হয়ে গেল। জিন ওদেরকে সবসময় কোনো কিছু নিয়ে অহংকার করতে বারণ করে। এটা জিনের সহ্য হয় না। ইয়োনা জিনের কাছে ঝাড়ু এগিয়ে দিল। সুগা ইয়োনার বাচ্চা বলে রিজের রুমের দিকে দৌড় দিল। জিন বকতে বকতে কাচের টুকরোগুলো পরিষ্কার করতে লাগলো। মেট পরিষ্কার করতে চাইলে দিল না। নিজেই ভালো করে এক জায়গায় বারবার পরিষ্কার করতে লাগলো, যেন কারো কাচের টুকরো কারো পায়ে না ফুটে। নিচে মেড আসতে আরেম প্রশ্ন করলো, ওপরে কি হয়েছে? স্যার, কুষাণ আর শান শোপিস ভেঙে ফেলেছে কয়েকটা, তাই আসলে ম্যাডাম রেগে ওদেরকে পানিশমেন্ট দিচ্ছে। কারোর লাগেনি তো? না স্যার। আচ্ছা যাও। এর মধ্যেই খাবার চলে আসলো। তোমরা নাও, খাও। ওরা কিছু না কিছু খেতে লাগলো। তখন আরেম বলল, জঙ্কুক, আমি তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো তোমার কি মত? জঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছে না। জঙ্কুককে কোনো কথা না বলতে দেখে আরেম আবার বলল, জঙ্কুক, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। তুমি কি এই বিয়েটা মেনে নিয়েছো, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? দেখো, আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি, তেমনি আমার বোনদেরও। ওদের এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা আমি কখনো মাথাতেও আনিনি। আমি সময় নিয়ে ওদের জন্য বেস্ট লাইফ পার্টনার খুঁজে এনে দিতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে তোমাদের বিয়েটা হয়ে গেল। তাই আমি জানতে চাচ্ছি তোমার মতটা বলো। না ভাইয়া, আমার লাইফে এমন কেউ নেই। তাহলে তুমি কি এই বিয়েটা মেনে নিতে চাচ্ছ? জি। জঙ্কুকের এমন কথায় ওর ফ্রেন্ডদের চোখ বেরিয়ে আসার উপক্রম। আরেম আবার বলল, ভালোবাসো থেকে? জঙ্কুক কিছু না বলে শুধু মুচকি হাসলো। তা দেখে আরেম বুঝতে পেরে তার মুখেও হাসি ফুটলো। তোমার বাবা মাকে জানিয়েছো? না। তাহলে আমি জানাবো কি? আরেমের প্রশ্নে জঙ্কুক কাট কাট জবাব দিয়েছে। বাবা মাকে জানানোর বিষয়ে কথা বলতেই জঙ্কুক যেন চুপ হয়ে গেল। কুঁচকে গেল তার মুখটা। দেখেই আরেম হাসলো। বাবা মায়ের ওপর রাগ করে থাকা ভালো নাই, বুঝলে? সবকিছু ঠিক না করে তুমি উল্টো রাগ করে বসে আছো। আজব ছেলে তো তুমি।
ছোটবেলার বুদ্ধি কি খেয়ে ফেলেছো? আরেমের কথা শুনে জঙ্কুক চমকালো। আরেম মুচকি হেসে বলল, চাপ নিও না মাথায়, আমি তোমার বাবা মাকে চিনি, তোমাকে ছোটবেলাতে দেখেছিলাম তাই বললাম। কিভাবে? তোমার বাবা আর আমার বাবা কলেজ লাইফের ফ্রেন্ড ছিলেন। ও আচ্ছা। কাল রাতে জঙ্কুকের সব ইনফরমেশন কালেক্ট করেছিল সুগা। আরেম সেগুলো দেখে খুশি হয়েছিল। জঙ্কুকের বাবা যেহেতু ভালো মানুষ, জঙ্কুকও ভালো হবে ভেবে নিয়েছিল। আর সেটা সামনাসামনি আজ কথা বলে একেবারেই ক্লিয়ার হয়ে গেল। তখনই কুশ আর শান গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে আর কান্না করছে। সে কান্নায় অবশ্য কোনো শব্দ নেই। সবার দৃষ্টি সেদিকেই গেল। ওরা নিচে নেমে এত মানুষ দেখে ঘাবড়ে গেল। আস্তে আস্তে আরেমের কাছে গেল দুজনকে কোলে নিতেই ওরা দুজনে কান্না বন্ধ করে সবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিউট বেবিরা, আমাকে কি আজ বেশি সুন্দর লাগছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? জেনির কথায় সবাই মুখ টিপে হাসলো। এর মধ্যেই তে আর ইয়োনা নিচে নেমে এলো। জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডদের দেখে তের অস্বস্তি লাগলো। তে জানতো না যে ওরা আসবে। আরে তোমরা দুজন কেমন আছো? ভালো, আপনারা কেমন আছেন আপু? হ্যাঁ, আমরাও ভালো আছি। কলেজে আসো না যে? হ্যাঁ, যাব কিছুদিন পর। তে তোমার কি শরীর খারাপ? না আপু। আচ্ছা, তাহলে তোমরা কথা বলো, আমাকে যেতে হবে। আচ্ছা ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। কলেজে আর কয়েকদিন পর পিকনিক, যদি ওরা যেত। সরি বোন, রাখতে পারলাম না। ইটস ওকে ভাইয়া। তোমরা দুপুরের খাবার খেয়ে যাবে, না করবে না। আরেম আর কিছু না বলে কুশ আর শানকে নিয়ে রুমে চলে গেল। জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডদের সাথে তে আর ইয়োনা বসে গল্প করছিল, কিন্তু তের গল্পেতে কোনো মন নেই। ওর মনে বারবার একটা কথাই আসছে, ভাইয়া কেন ওদের ডাকলো, কেন? জঙ্কুক তে আসার সময় থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। এই ব্যাপারটা সবাই খেয়াল করলেও কেউ কিছুই বলছে না, কিন্তু তে একবারও তাকায়নি জঙ্কুকের দিকে। ওর মাথায় তো ওই প্রশ্নটাই ঘুরছে, কেন ডাকলো? ইয়োনা তেকে ধাক্কা দিয়ে ইশারা করলো, কিন্তু তে কোনো হেলফেল হলো না। তে, তুমি তো কিছুই বলছো না। তে তোমার কি শরীর খারাপ লাগছে? না না আপু, আপনারা কথা বলেন, আমি একটু আসছি। জোরপূর্বক একটু হাসি দিয়ে কথাটা বলল তে। যেতে যেতে জঙ্কুকের দিকে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নিল। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল। ওরা ঠোঁট উল্টে আবারও গল্পে মন দিল। জঙ্কুক ভ্রু কুঁচকে ওর যাওয়ার দিকেই তাকিয়ে রইল। তে সোজা আরেমের রুমে গেল। গিয়ে দেখলো আরেম রেডি হচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে, আর জিন দরকারি জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। আসবো? ওরা দুজনে তাকিয়ে দেখলো তে। অবাক হয়ে জিন বলল, রুমে আসার জন্য পারমিশন নিচ্ছিস কেন? আমি তো তোমাদের কেউ না, তাই। আরেম আর জিন একে অপরের দিকে চোখাচোখি করলো। অবাক হলো বেশ তের কথায়। কি যাতা বলছিস? ঠিকই তো বলেছি। জিন তেকে বেডে বসিয়ে বলল, কি হয়েছে তে, বলতো এমন করছিস কেন হঠাৎ? তো কেমন করব? তোমরা ওদেরকে বাসায় ডেকেছো কেন? তে একটু জোরেই কথাগুলো বলল। আরেম ভ্রুকুচকে বলল, আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলতে পারি না। তে, তোমরা আমাকে পর করে দিবা। আমি কোথাও যাব না, তোমাদের ছাড়া থাকতে পারবো না আমি। আমি তো এই বিয়ে মানি না। আরেম একটা তপ্ত শ্বাস নিয়ে তের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই এসব কি বলছিস পাখি? আমি ঠিকই বলছি, আমি এই বিয়ে মানি না। আমি কোথাও যাব না তোমাদেরকে ছেড়ে। আচ্ছা, বিয়েটা তো হয়ে গেছে, আর জঙ্কুক যেই হোক আঙ্কেলের ছেলে। এসব শুনে আমি কি করব? হ্যাঁ, আমি এসব কিচ্ছু শুনতে যাচ্ছি না। তে, বোন আমার, এসব বলতে নেই, বিয়ে তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, তাই না? সবটা মেনে নেওয়াই ভালো। আর এখন তো তোকে সংসার করতে হচ্ছে না, আমাদের থেকে দূরেও যেতে হচ্ছে না। তোরা দুজন দুজনকে চেন, বোঝ, এসব এখনো অনেক সময় বাকি। আর একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হতো। তাহলে তে জিনের কথা শুনে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আচ্ছা থাকো তোমরা, নিচে ওরা আছে, দুপুরে ওদের জন্য রান্না করো। আর বোন, ভাইয়াকে ভুল বুঝিস না প্লিজ। তে মুচকি হাসি দিল। আরেম চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। জিনও নিচে এসে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে রান্নাঘরের দিকে গেল। কিছুক্ষণ পর তে আর সুগাও আসলো। ওরাও গল্প করে দুপুরে খেয়ে চলে গেল। এর মধ্যে তে আর জঙ্কুক কেউই কারোর সাথে কথা বলেনি। তে সবার প্রশ্নে হ্যাঁ উত্তর দিয়েছে।
ইয়োনা আর ইয়োনোর চোখাচোখি হয়েছে অনেকবার। ইয়োনো সবার সামনে ইয়োনার সাথে কথা বলেছে। ইয়োনাও না পেরে দাঁতে দাঁত কটমট করে উত্তর দিয়েছে। কলেজ শেষে বাসায় যাওয়ার জন্য মাঠ পেরিয়ে যাচ্ছিল তেরা। তখন জংকুক ওদের সামনে এসে দাঁড়ালো। আই সে দ্যাট আমি কি দেখে নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার বউকে আপনি নিয়ে যাবেন, এতে আমাদের কি সমস্যা হবে? সিয়ন, ইয়নজুন, সোবিন ওরা তিনজনই সবকিছু জানে, তাই জংকুকের কথায় হেসে কথাটা বলল ইয়নজুন। ইয়নজুনের মুখে আপনার বউ কথাটা শুনে ওর কেমন লাগলো, কিন্তু কিছুই বলল না। না চাইলেও ওকে সব মেনে নিতে হবে। জংকুক মুচকি হেসে বলল, থ্যাংক ইউ এভরিওয়ান। মিসেস, চলো। কিছু না বলে মূর্তির ন্যায় জংকুকের সাথে যেতে লাগলো। জংকুক আর পাশাপাশি হাঁটছে। কলেজের পেছনের দিকে জায়গাটা ফাঁকা, গাছের ছায়ার জন্য রোদ লাগছে না সেমন, মৃদু বাতাস বইছে। নীরবতা ভেঙে জংকুক বলল, তুমি কি বিয়েটা মেনেছো? জংকুকের কথায় একটু নড়েচড়ে উঠলো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না মানার কি আছে, ভাইয়া যেটা চাই সেটাতেই রাজি আমি। জংকুক ঠোঁট কামড়ে হাসলো। সে হাসি চোখ এড়ালো না, মুগ্ধ চোখে তাকিয়ে দেখলো সে হাসি। জংকুক হাসলে খোঁচা খোঁচা দাড়ির মধ্যেও টোল পড়ে। ঠোঁট কামড়ে হাসায় ঠোঁটটা আরো গোলাপি হয়ে গেছে। জংকুক উত্তর যে এমন হবে সে আগে থেকেই জানতো। কিছু খাবে? খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমার সম্পর্কে কি কি জানো? আপনি একটা মানুষ, এর থেকে বেশি কিছু জানি না। জংকুক আবারও নিঃশব্দে হাসলো। জংকুকের এবারের হাসি দেখে রাগ হলো। রাগ নিয়েই বলল, এতে তো হাসির কি আছে? আমি কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। জংকুক কথায় পাত্তা না দিয়ে মুচকি হাসতে হাসতে আবারও কথাটা বলল। ভ্রু কুঁচকে বলল, কি জানেন? এই যে তুমি ভীতু। কি? আমি মোটেও ভীতু না, আপনি ভীতু, আপনার চোদ্দ গোষ্ঠী ভীতু। জংকুকের কথা শুনে আরো রাগ লাগলো। রাগ নিয়ে কথাটা বলল। রাগ দেখে জংকুকের ভালোই লাগছে। এই প্রথম রাগতে দেখছে ও রাগানোর জন্য আরেকটু দুষ্টুমি করে বলল, আমার 14 গোষ্ঠীর মধ্যে তোমার ফিউচার বেবিগুলোও কিন্তু পড়ে, সো দেখে শুনে কথা বলো। জংকুকের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল। এতক্ষণে বুঝতে পারলো রাগের মাথায় কি উল্টাপাল্টা বলেছে সে। তাই শুকনো ঢোক গিলে জংকুকের দিকে তাকাতেই জংকুক চোখ টিপ মারলো। ভীতু মুখ নিয়ে ওখান থেকে দৌড়ে চলে আসলো। জংকুক আর বাধা দিল না, ওখানে দাঁড়িয়েই হাসতে লাগলো জংকুক। মাঠে গিয়ে দেখলো ওর ফ্রেন্ডরা এখনো কেউ যায়নি, তাই ইয়োনাকে নিয়ে বাসার দিকে রওনা দিল। কেউ কিছুই বুঝতে পারলো না। ইয়নজুন বলল, কি রে, এত তাড়াতাড়ি প্রেম আলাপ হয়ে গেল? আমি তো ভাবলাম আজ সারাদিন চলে যাবে। একদম ফালতু কথা বলবি না বেয়াদব। ইয়নজুন মুচকি হাসতে হাসতে কথাটা বলেছিল। রাগ দেখিয়ে বলল। ওরাও আর কিচ্ছু বলল না। রাতের খাবার খেয়ে কালকে ট্যুরের জন্য ব্যাগ প্যাক করছে জংকুক, কিন্তু ওর ট্যুরে যেতে মন চাইছে না। দেখতে পাবে না 2 দিন, এখন ট্যুর ক্যান্সেলও করতে পারবে না। সব দায়িত্ব সিনিয়রদের উপরে। জংকুক ব্যাগ প্যাক করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন ওর দরজায় কেউ নক করলো। জংকুক কিছুটা অবাক হলো, এখন কে নক করছে? কেউ তো এমন সময় তাকে নক করে না। জংকুক প্রশ্ন ছুড়ল, বলল, কে? আমি, দরজা খোলো। জংকুক আরো অবাক হলো, এত রাতে তার বাবা কেন ওর রুমে এসে ডাকছে? কিছু হলো না তো ভেবেই তড়িৎ গতিতে দরজা খুললো। জেহব সাহেবকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। যতই রাগ করে থাকুক, বাবা তো ভালো না বেসে থাকা যায়। জংকুক মুখে যত যাই বলুক, তার বাবাকে সে মনে মনে ঠিকই ভালোবাসে। জংকুক মুখে কৃত্রিম বিরক্ত প্লাস রাগ নিয়ে বলল, কি চাই? জেহব জংকুককে ঠেলে রুমে ঢুকে পড়লো। বেডে বসে রুমটার দিকে চোখ বোলালো। জংকুক আরো অবাক হলো ওর বাবার এমন কাজে। জংকুক নিজেকে সামলিয়ে বলল, কি হচ্ছে কি এটা? আমার রুমে কি? জেহব রুম দেখতে দেখতে বিরক্ত নিয়ে বলল, একদম কানের কাছে ঘ্যান ঘ্যান করবি না। আমার মেয়েকে বিয়ে করছিস, ও আমার বাড়িতে আসার আগে আমি ওর ঘর সাজিয়ে দেব। জংকুকের এবার রাগ হলো জেহবের কথা শুনে। মনে হচ্ছে যেন তাদের অন্য 5টা বাবা ছেলের মতো সম্পর্ক। রাগ নিয়ে বলল, আপনার এসব ফালতু আদিক্ষেতার দরকার নেই। জেহব জংকুকের কথায় কষ্ট পেল, কিন্তু সেটা প্রকাশ করলো না। দেখ, তোকে আগে থেকে একটা কথা বলে রাখি, তে মাকে যদি কখনো কষ্ট দিস বা কোনোভাবে আঘাত করিস,
আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। নিজের হাতে তোকে পুলিশে দেবো, ছেলে হয়েছিস বলে পার পাবি না। আর আমি আদিক্ষেতা করব কি করব না সেটা আমার ব্যাপার, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। ট্যুর থেকে এসে অফিসে বসবে। তোমার কাছে শুনছি না আমি, ইটস মাই অর্ডার। তোমাকে ঠিক করার জন্য তেই যথেষ্ট, আমার কিছু করা লাগবে না। কথাগুলো বলেই চলে গেল জেহব। জঙ্কুক জেহবের কথাগুলো শুনে বোকা বনে গেল। জেহবের যাওয়ার দিকে তাকিয়ে রইল আবালের মতো। জেহব যেতেই জঙ্কুক নিজে নিজেই বলল, যে মেয়ে আমার চোখের দিকে তাকানো তো দূরের কথা, আমার সাথে কথাই বলতে পারে না, সে নাকি আমাকে ঠিক করবে। আজব, কিভাবে কি?